কারা করে? এই ইনকামটাই তো হচ্ছে মানে ক্রয় ক্ষমতা। তাহলে আমার হাতে যদি লিকুইড মানি বেশি আসে, টাকাটা নিয়ে কি আমি বাড়িতে ভরে রাখবো? না, আমি টাকাটা নিয়ে তো বাজারে গিয়ে কিনবো। মানে আলটিমেটলি তা উই আর অল কনজিউমার। আমরা যে জগৎটাই বাস করি এখন, উই আর লিভিং ইন দ্য এজ অফ কনজিউমারিজম। অর্থাৎ এখন এখানে আমরা উই আর অল কনজিউমার। কেউ বিক্রি করছে, কেউ কিনছে। 100% এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, চাইনাতে অলরেডি চালু হয়ে গেছে আজ থেকে 5 বছর আগে। সিঙ্গাপুর চলে যান, সিঙ্গাপুরে 100% এফডিআই। ভারতবর্ষ সেই দিকেই এগোচ্ছে। অন্তত এই বাজেটে তার রিফ্লেকশন আমি পেয়েছি। এখনো ভারতবর্ষের অর্থনীতি কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়ে যায়নি, হওয়ার দিকে। যেদিন ভারতবর্ষ ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়ে যাবে, সেই দিনই আমরা ডেভেলপড কান্ট্রি হয়তো বলতে পারবো। 2+2=4 বাজেটে হয় না। বাজেট একটা অর্থনীতি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির মতো পিওর সায়েন্স নয়, যে এখানে তুমি H2O মানে জল, CO2 মানে কার্বন ডাই অক্সাইড। নো, অর্থনীতি হচ্ছে একটা 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 সফট সায়েন্স। ইকোনমিক্স কিন্তু পিওর সায়েন্স নয়। তাহলে ইকোনমিক্সে ও অর্থনীতিতে তুমি বলতে পারো না যেটা পারফেক্ট বাজেট। তবে হ্যাঁ, দিস ইজ দ্য জার্নি টু দ্য পারফেকশন। এটা পারফেকশনের দিকে একটা জার্নি বলতেই পারি আমি। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি সংসদে বাজেট পেশ করলেন, 2025-26 অর্থবর্ষের বাজেট। এই বাজেট নিয়ে বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতারাই অনেক প্রতিক্রিয়া দিচ্ছেন, কিন্তু আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুরজিৎ সাহা, সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী। সুরজিৎ বাবু, আপনাকে আমাদের এই প্রোগ্রামে জাগরণ বাংলার স্বাগত। নমস্কার দিবাকর বাবু, আপনাকে স্বাগত। আপনাকেও এই আমাদের বাজেট অধিবেশনের চর্চাতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি। আচ্ছা, বাজেট নিয়ে তো অনেক অনেক প্রতিক্রিয়া দিচ্ছে। আমি এই বাজেট আলোচনা করবো আপনার সঙ্গে, কিন্তু তার আগে আপনার ছোট্ট করে কি প্রতিক্রিয়া এই 2025-26 অর্থবর্ষের বাজেট নিয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে, বাজেট হচ্ছে প্রতিটা অর্থনীতির আয়না। খুব সংক্ষেপে বলতে গেলে, একটা দেশের, আমি যেমন আমার আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারাটা ভেসে ওঠে, তো কোনো অর্থনীতি বা কোনো ডেমোক্রেটিক, কোনো গণতান্ত্রিক অর্থনীতির বাজেট হচ্ছে সেই দেশের একটা আয়না বা সেই রাষ্ট্র ব্যবস্থার একটা আয়নার মতো কাজ করে। আমাকে যদি চীনকে বুঝতে হয়, চীনের বাজেটটা দেখলেই আমি বুঝে যাব চীন কিভাবে চলছে। আমাকে যদি আমেরিকাকে বুঝতে হয়, ইউএস এর বাজেটটা দেখলে আমি বুঝে যাব আমেরিকা কিভাবে চলছে। লাইকওয়াইজ ভারতবর্ষের বাজেট, এবারের বাজেটটা নিয়ে আমি স্পেশাল কিছু মন্তব্য পরে করছি, বাট আমি একটা খুব ভূমিকা মানে গৌরচন্দ্রিকা করে একটা কথা বলতে চাই, যে ভারতবর্ষ 3টে চাকার ওপর চলে। একটা হচ্ছে এগ্রিকালচার, একটা সার্ভিস সেক্টর, আর একটা হচ্ছে এমএসএমইস, অর্থাৎ মিডিয়াম অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস। এই তিনটে চাকা ভারতের অর্থনীতিকে ছুটছে ভারতের অর্থনীতি এই 3টে চাকার ওপরে। প্রথম কথা হলো, ভারতবর্ষের অর্থনীতিটা যখন শুরু হয়, জওহরলাল নেহেরু যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম শুরু করেছিলেন, মানে 5 ইয়ার্স প্ল্যান। এখন সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার যদি আমাদের হিস্ট্রি দেখা হয়, আমাদের ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পর, তাহলে তখন ভারতবর্ষের রুপি, অর্থাৎ 1 রুপি ইকুয়ালস টু এখন হচ্ছে প্রায় $100 এক্সচেঞ্জ রেট। ডলার, আমেরিকান ডলারে যদি যায়, তখন কিন্তু 1 রুপি 1 রুপি বেশি ছিল ইন কম্পারিজন উইথ দ্য ডলার, ইউএস ডলার। মানে ভাবতে পারছেন, মানে আমি বলছি একটা দেশের অর্থনীতি কিন্তু সমাজনীতি, ন্যায় ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবকিছুকে প্রভাবিত করে। অর্থাৎ একটা বাজেট শুধু বাজেট নয়, সেটা যেন একটা গণতান্ত্রিক কাঠামোর আয়নার মতো কাজ করে। তাই বাজেটে মুখ রাখলেই আসল ভারতবর্ষ বা সনাতন ভারতবর্ষকে কিন্তু আমরা চিনতে পারবো। তো আসা যাক, এক এক করে আমরা চিনি আমাদের সনাতনী ভারতবর্ষের যে অর্থনৈতিক কাঠামো, যে অর্থনৈতিক পরিবর্তন হয়েছে বা হতে চলেছে আরো, তার নিদর্শন সীতারামাইয়া, মানে যিনি ম্যাডাম ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া, তিনি কিন্তু অর্থনীতির খুব দুধে একজন ছাত্রী। তিনি কিন্তু ইকোনমিক্সে এমফিল। হ্যাঁ, তো তিনি খুব দুধে একজন ছাত্রী, অর্থনীতির খুব ভালো
পাঠক বলতে পারেন, পড়ুয়া বলতে পারেন, অর্থনীতির খুব ভালো বিশারদও বলতে পারেন। ডক্টর মনমোহন সিং এর পরে যদি আমরা কোনো ভালো অর্থমন্ত্রী ভারতবর্ষে পেয়ে থাকি, আমি বলবো, মানে আমি খুব নিরপেক্ষভাবে বলতে পারি, অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং আমাদের কাছে প্রণম্য। প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং জাস্ট নিছকই পাপেট, বাট অর্থনীতিবিদ হিসেবে যদি দেখা যায় ডক্টর মনমোহন সিংকে সত্যি প্রণাম করতে হয়। আর আমাদের সীতারামন যিনি করেছেন, আমাদের ফিনান্স মিনিস্টার যিনি, ম্যাডাম ফিনান্স মিনিস্টার, উনি যেটা করার চেষ্টা করেছেন, খুব সংক্ষেপে বলতে গেলে 5টা পয়েন্টের উপর উনি জোর দিয়েছেন। এই 5টা পয়েন্টের মধ্যে হচ্ছে তার যে মেশিনারি সিস্টেম, তার 4টে পয়েন্ট, মানে 4টে ইঞ্জিন বলতে পারি। তো 4টে ইঞ্জিন কি কি আমি আপনাকে বলতে পারি খুব সংক্ষেপে। তো এই যে 4টে ইঞ্জিনের কথা বলা হচ্ছে, তার আগে প্রথম কথা বলে দিই, আমাদের এই যে বাজেটটা কিন্তু একটা থিম রয়েছে, যেটা অনেকে বলছে না, বিকশিত ভারত বা একদম আরেকটা যেটা থিম রয়েছে, বিকশিত ভারত হচ্ছে আমাদের ডেস্টিনেশন। আর বেসিক্যালি থিম যেটা, উনি থিমের যে নামটা দিয়ে, খুব ইন্টারেস্টিং নামটা, আমি বলতে বাধ্য হচ্ছি। এটা একটা তেলেগু কবি রয়েছে, তেলেগু পোয়েটের নাম, তার নাম হচ্ছে গুরাজাদা আপ্পা রাও। ওনার একটা লাইন, প্লেরিট মানে নাটকের লাইন এখানে তোলা হয়েছে, তেলেগু ভাষায় বলছে, দেশামান্তে মাট্টি কাউদই, দেশামান্তে মানুষও হোলি। এটার মানে হচ্ছে ইংলিশে, আ কান্ট্রি ইজ নট জাস্ট ইটস সয়েল, আ কান্ট্রি ইজ ইটস পিপল। যার বাংলা মানে হচ্ছে, একটা দেশ মানে কিন্তু তার মৃত্তিকা বা তার ভূখণ্ড শুধু নয়, যেটা আমি আগেও বলি, আমি প্রায়শই বলে থাকি, একটা দেশ মানে হচ্ছে তার জনগণকে নিয়ে। তাই এইটা অ্যাকচুয়ালি বিকশিত ভারত হচ্ছে আমাদের ডেস্টিনেশন, অর্থাৎ ডেভেলপড ইন্ডিয়া, ডেভেলপ ভারতবর্ষ। আর আমাদের যেটা থিম, সেটা হচ্ছে সবকা বিকাশ। এই যে সবকা বিকাশ, এই সবকা বিকাশের মধ্যে দুটো অর্থ লুকিয়ে রয়েছে। সবকা বিকাশ মানে সবকা বলতে কি, এইখানেই হচ্ছে আসল দেখুন, আমি বলি না, ধর্ম নিরপেক্ষ শব্দটাকে আলাদা করে জায়গা দেওয়ার কোনো জায়গাই নেই। এই সবকা বিকাশের মধ্যে কি ধর্ম নিরপেক্ষতার ছাপ নেই? বিলকুল আছে, অবশ্যই একদম অবশ্যই আছে। তাহলে সবকা বিকাশ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা বিকাশের কথা বলে, উনি কিন্তু বলেন না এটা 33% পাবে বা এটা 23% পাবে না। উনি বলেন না, কখনোই বলতে পারে না। কোন গণতান্ত্রিক কাঠামোয়, কোন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার কখনোই এটা বলতে পারে না যে আমি বললেই কিন্তু সংবিধানকে অপমান করা হয়, রুল অফ ল কে অপমান করা হয়। তার জন্য তো সুপ্রিম কোর্ট বসেই রয়েছে সংবিধানের গার্জিয়ান হিসেবে। সুপ্রিম কোর্ট তো এসে কলারটা ধরবে গভর্নমেন্টের। তো আমার প্রশ্ন দুটো, এত সুন্দর একটা বাজেটকে বিরোধীরা তো খারাপ বলবেই, আর এইখানেই যত বিরোধীরা খারাপ বলবে, আমি বলছি ততটাই ভাবতে হবে বাজেটটা ততটাই ভালো হয়েছে। এটা আমার একটা মূল্যায়নের মাপকাঠি। আমি নিজেকে যখন আয়নার সামনে দেখি না, তখন আমার নিজেকে যদি ভালো লেগে যায়, তাহলে ভাবি মনে নিশ্চয়ই আমার ডেভেলপমেন্ট হচ্ছে না। যখন দেখি না আমার নিজেকে ভালো লাগছে না, কোনো একটা ত্রুটি ধরা পড়ছে, চেহারায় বা চোখে কিছু একটা ত্রুটি ধরা পড়ছে, জানতে হবে আমি উন্নতি করছি। এটাই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। আর আমার প্রশ্ন হচ্ছে, বিজেপির বাজেট নয়, এই বাজেটটা হচ্ছে ভারতবর্ষ সরকারের বাজেট, কেন্দ্রীয় সরকারের বাজেট। বিজেপি একটা পলিটিক্যাল পার্টি, বিজেপি কিন্তু গভর্নমেন্ট নয়। গভর্নমেন্টটার নাম হচ্ছে কেন্দ্রীয় সরকার, গভর্নমেন্ট অফ ইউনিয়ন। এই টেকনিক্যাল পয়েন্টটা কিন্তু খুব সুচারুভাবে, সচেতনভাবে বিরোধীরা ইউজ করে। দিস ইজ নট বাজেট ডান বাই বিজেপি, দিস ইজ দ্য বাজেট বাজেটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ এই বাজেটের মূল মন্ত্র কি, সবকা সাথ সবকা বিকাশ তো ছিলই, সবকা সাথ মানে কিন্তু বোঝায় মাইনরিটি মেজরিটি নির্বিশেষে। এখানে কেউ মাইনরিটি নয়, এখানে কেউ মেজরিটি হিসেবে অহংকারও দেখায় না। অহংকার দেখালে মাইনরিটিরা কবে উধাও হয়ে যেত ভারতবর্ষ থেকে। যাই হোক, আমি কোনো পলিটিক্যাল কথাবার্তা বলবো না, আমি অর্থনীতির কয়েকটা পয়েন্ট তুলে ধরতে চাই। দেখুন দিবাকর বাবু, অর্থনীতি, আমার কিন্তু অর্থনীতি সাবজেক্ট আমার ছিল। আমি লতে আমি তো গবেষক, আইন নিয়ে গবেষণা করি, কিন্তু আমার বিজনেস লতে স্পেশালাইজেশন, মানে আমি মাস্টার অফ ল ফার্স্ট ক্লাস ইন বিজনেস ল, মানে বিজনেস লতে আমার মাস্টার্স, এলএলএম। তো আমার প্রশ্ন হচ্ছে, তো বিজনেস ল রিলেটিং টু ইকোনমিক্স ডিরেক্টলি, তো অর্থনীতি কিন্তু আমার সাবজেক্ট না হলেও কিন্তু অর্থনীতিটা আমাকে পড়তে হয়েছে। তাই বলছি, অর্থনীতি না পড়লে কখনোই আপনি বিজনেস লতে এক্সেল করতে পারবেন না। ফার্স্ট ক্লাস তো দূরের কথা, হ্যাঁ আমি খুব বাজে ছাত্র তাই ফার্স্ট ক্লাস পেয়েছি, তো খুব খারাপ ছাত্র হলে হয়তো ফার্স্ট ক্লাসটা পেতাম না, মানে খুব ভালো ছাত্র হলেও পেতাম না, খারাপ ছাত্র হলেও পেতাম না। প্রশ্ন দুটো,
অর্থনীতির দুটো মূল মন্ত্র আছে, একটা হচ্ছে চাহিদা আর একটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, অর্থাৎ চাহিদা এবং যোগান। দেখুন, চাহিদা যদি না বাড়াতে পারি, আপনি যোগান দিয়ে লাভ নেই। দেখুন, চাহিদা বাড়লে কিন্তু যোগানও বাড়বে, আর যোগান কমলেও আবার চাহিদা বাড়ে। দুটোর কিন্তু খুব সম্পর্ক আছে। ঠিক এই জায়গাটা কিন্তু ম্যাডাম ফিনান্স মিনিস্টার এই জায়গাটা কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করেছেন। তাহলে কি, আচ্ছা, মানুষের পকেটে যদি কেনার অর্থাৎ ক্রয় ক্ষমতা বাড়ানো যায়, অর্থাৎ ক্রয় ক্ষমতা যদি আজ ক্রয় ক্ষমতা, আচ্ছা বলুন, আমাদের দেশের জনসংখ্যা প্রায় 150 কোটি ছুঁই ছুঁই। এই 150 কোটির মধ্যে ম্যাক্সিমাম জনসংখ্যা কিন্তু মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস। আমি যদি মিডল ক্লাসকে 3 ভাগে ভাগ করি, 3টে লেয়ারে, একটা লোয়ার মিডল ক্লাস এন্ড আপার মিডল ক্লাস, দেখবেন এই 3টে ক্লাসই হচ্ছে অ্যাকচুয়াল ক্রেতা। মার্কেটের অ্যাকচুয়াল ক্রেতা যদি থাকে, এই 3টে ক্লাসই কিন্তু কেনে। আমাদের ভারতবর্ষের 100 কোটির মালিক, স্টার্ট আপ মালিক প্রায় 122 জন ছাড়িয়ে গেছে। তাহলে প্রশ্ন হলো, আমি আসবো ওই পার্টটাতে, পরবর্তীকালে আসছি, আলোচনার শেষের দিকে আসবো, শুরুর দিকে আমি জাস্ট টাচ করে দিয়ে গেলাম। অর্থাৎ ভারতবর্ষের এখন বর্তমান স্টার্ট আপ 122 জন 100 কোটির মালিক, যেটা কিন্তু আজ থেকে 10 বছর আগে 50 জনও ছিল না। স্টার্ট আপের কথা বলছি আমি, স্ট্যাটিস্টিক্স তাই বলে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ইকোনমিক সার্ভের যে রিপোর্ট, বাজেট অধিবেশনের আগে একটা রিপোর্ট জমা পড়ে পার্লামেন্টে, তার নাম হচ্ছে ইকোনমিক সার্ভে রিপোর্ট। আপনি যদি অর্থনৈতিক সমীক্ষাটা দেখেন, ইকোনমিক সার্ভেটা কি না, আমি আগের যে আমার যে বাজেট, সে বাজেট কতটা সাকসেসফুল তার একটা ব্যালেন্স শিট দেওয়া হয়। সেটাকে বলা হয়, আমি দর্শকের সুবিধার্থে খুব গোদা বাংলায় বুঝিয়ে বলছি, সেইটাকে বলা হয় ইকোনমিক সার্ভে রিপোর্ট। অর্থাৎ তুমি আগের বাজেটে কি কি প্ল্যান করেছিলে, কতটা ইমপ্লিমেন্টেড হলো। এই যে রিপোর্টটা জমা পড়েছে পার্লামেন্টে, এই ইকোনমিক সার্ভে রিপোর্ট যদি আপনি দেখেন, দেখবেন গতবারের বাজেট আর এবারের বাজেট কিন্তু যে সফলতা, যে সাকসেস রেশিও, যে চাহিদা এবং যোগানের যে ব্যালেন্স শিট, যে ব্যালেন্স, যে সাম্যটা, সে সাম্যতা রক্ষা করার যথেষ্ট চেষ্টা করা হয়েছে। নাম্বার 1। নাম্বার 2 কি, দেখুন, চাহিদা যদি বাড়াতে হয়, তা চাহিদাটা, আমার খেতে ইচ্ছে করছে মাটন, আচ্ছা আমি যদি চাহিদাটা বাড়াই, মাটন কিনতে গেলে তো পকেটে টাকাটা থাকতে হবে। তো মাটনের চাহিদা আছে কিন্তু যোগানটা নেই। কিসের যোগান? অর্থের যোগান। এটাকে আমরা অর্থনীতির ভাষায় বলি লিকুইড মানি। তাহলে লিকুইড মানি কোথা থেকে আসবে? ব্যাংক থেকে আসবে। ব্যাংকই তো লিকুইড মানি দিতে পারে। তাহলে অর্থনীতিতে অর্থের যোগানটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেখবেন এই যে দোল পলিটিক্স গুলো হয়, দেখবেন যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর উদ্দেশ্যটাই ছিল অ্যাসেট তৈরি করা। আমি আপনাকে এর আগের ইন্টারভিউতে বলেছি। তাহলে এই যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের উদ্দেশ্যই হচ্ছে যে তোমাকে ক্রয় ক্ষমতা দিলাম 2000 টাকা বা 2500 টাকা, সামথিং কিছু দিলাম, তুমি ওটা নিয়ে কি করবে? তুমি ওটা নিয়ে তোমার ক্রয় ক্ষমতাটা আরো বাড়িয়ে নাও। এবার তুমি কি কাজে লাগাবে? তুমি ব্যবসা করতে পারো, তুমি ওই টাকাটার সঙ্গে আরো কিছু মুদ্রা লোন, খুব ইম্পর্টেন্ট একটা আমাদের ভারত সরকারের একটা লোন, 20 লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়, মুদ্রা লোন, যেটার জন্য কোনো কিছু করতে হয় না, ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করা যায় থ্রু ওয়েবসাইট, টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এত বড় ফেসিলিটি, 20 লাখ টাকা, আমি মনে করি যে কোনো বিজনেস স্টার্টআপের জন্য ভারতবর্ষের মতো অর্থনীতিতে, আমাদের অর্থনীতি বেসিক্যালি মিক্সড ইকোনমি, অর্থাৎ মিশ্র অর্থনীতি, এটাই আমাদের ক্যারেক্টার। কিন্তু এবারের বাজেটে দেখলাম যেটা খুব একটা ভালো দিক বলে আমি মনে করি, সেটা হচ্ছে 100% এফডিআই এর দিকে এগোচ্ছে ভারতবর্ষ। অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের দিকে নজর দিতেই হবে। দুটো কথা আমি বললাম। যদি আমরা মাইক্রো ইকোনমি দেখি, দেখো ইকোনমিক্সের দুটো আছে লেয়ার, একটা মাইক্রো, একটা ম্যাক্রো ইকোনমি, রাইট? ম্যাক্রো ইকোনমিটা হচ্ছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইকোনমি, মানে আমি যদি পুরো ভারতবর্ষের ইকোনমিটা দেখি, দ্যাট ইজ দ্য ম্যাক্রো ইকোনমি। আবার আমি যদি আমার কলকাতার বা পশ্চিমবঙ্গের ইকোনমিটা দেখি, দ্যাট ইজ দ্য মাইক্রো ইকোনমি। তাহলে আমাকে তো ম্যাক্রোটা বুঝতে হবে আগে, কারণ ম্যাক্রোটা যদি বুঝতে না পারি, মাইক্রো পৌঁছতে পারবো না। তাহলে আর অর্থনীতি কিন্তু কোনো একটা দেশের অর্থনীতি হতে পারে না, বিকজ আমরা এখন বাস করছি বিশ্বায়নের যুগে, আমরা এখন বাস করছি পোস্ট গ্লোবালাইজেশন এরাতে।
আমরা এখন বাস করছি নিও লিবারালিজম এরাতে, আমরা এখন বাস করছি ওপেন মার্কেট ইকোনমিতে, যেখানে মুক্ত অর্থনীতি, অর্থাৎ যেটা 1991-এ ডক্টর মনমোহন সিং চালু করে গেছে, যার সুফল আজকে ভারতবর্ষ ভোগ করছে। এবং আমি ডক্টর মনমোহন সিংকে একজন অর্থনীতিবিদ হিসেবে ক্রেডিট দিতে চাই, প্রধানমন্ত্রী হিসেবে নয়, নৈব নৈব চ। তাহলে প্রশ্ন কি দাঁড়ালো, এই বাজেটের আমি গৌরচন্দ্রিকা করলাম এতক্ষণ, এবার কিছু পিং পয়েন্টেড আমি আনসার দিতে চাই, পয়েন্ট ধরে ধরে। আমি একটা পয়েন্ট নিয়ে প্রথমেই বলি, যেটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে বাজেটে। আজকে দেখলাম ইউনিয়ন বাজেটে অর্থমন্ত্রী অনেক কিছুই ঘোষণা করলেন। আমাদের ক্যান্সার প্রতিটি জেলাতে হসপিটাল গুলো বানাতে হবে, এই সমস্ত অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। কিন্তু সব থেকে চর্চা, সব থেকে বেশি আলোচনা যে বিষয়টা নিয়ে হচ্ছে, সেটা হচ্ছে মধ্যবিত্তদের জন্য একটা বড় ছাড় দিয়েছেন ইনকাম ট্যাক্সে। 12 লক্ষ টাকা বা 12,75,000 টাকা পর্যন্ত যারা বার্ষিক আয় করছেন, তাদের কোনো রকম ইনকাম ট্যাক্স দিতে হবে না। এটা অনেক বড় একটা ছাড় মধ্যবিত্তদের জন্য। কিন্তু আমাদের রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিশ্র তিনি আবার বলেছেন যে এটা মধ্যবিত্তকে অ্যাকচুয়ালি বোকা বানানোর চেষ্টা করা হয়েছে। বিস্তারিত তিনি বলেননি। আমি আপনার থেকে জানবো, এই যে মধ্যবিত্তদেরকে এত বড় একটা ছাড় দেওয়া হলো, 12 লক্ষ টাকা, যেটা ছিল 7 লক্ষ পর্যন্ত, সেটাকে বাড়িয়ে 12 লক্ষ করে দেওয়া হলো। এখানে তো অনেকের টাকা বাঁচছে, যাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না। তারা এই টাকাটা ক্রয় ক্ষমতা বৃদ্ধি করার জন্য ব্যবহার করতে পারে, ইনভেস্ট করতে পারে, তাদের আরো এই টাকা থেকে আরো টাকা বাড়বে। এই বিষয়টা তুমি তোমার মতো করে একটু বলো তো। না, আমি বলছি ডক্টর অমিত মিত্রকে সম্মান রেখে বলছি, উনি যথেষ্ট একজন বিদ্বান ব্যক্তি, উনি আমাদের অর্থমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের। তবে আমার দৃঢ় বিশ্বাস উনি ওনার কথা এগুলো বলেননি, ওনাকে মমতা ব্যানার্জি যা যা শিখিয়ে দিয়েছে, মানে একটাই তো পোস্ট, বাকি তো সব ল্যাম্প পোস্ট। আমি বলছি 7% সিওরিটি দিয়ে বলছি, গ্যারেন্টি দিয়ে বলছি, দায়িত্ব দিচ্ছি আমি। ডক্টর অমিত মিত্রের কথা এটা উনি নিজের কথা বলেননি, উনি বলেছেন মমতা ব্যানার্জির ফোন এসছে একটা, যে ডক্টর মিত্র আপনি কিন্তু আজকে এই কথাগুলো বলবেন, মানে আমার সরকার তো এমনিতে আইসিইউ তে চলে গেছে, তো ডক্টর মিত্র আপনি কিন্তু এই কথাগুলোই বলবেন। কিন্তু আমি তো অর্থমন্ত্রী, মমতা ব্যানার্জি নিজেই অর্থমন্ত্রী, তো মমতা ব্যানার্জি অর্থমন্ত্রী আমি জানি না কার পরামর্শে চালায়, তবে আমি ড্যাম শিওর উনি ওই ডক্টর অমিত মিত্রের পরামর্শে কিন্তু মন্ত্রিত্বটা চালান, এখনো চালান। তাই ঠিক এই মিডিয়া বাইট দেওয়ার আগে আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন মমতা ব্যানার্জি, এবং ওনার কল লিস্ট চেক করবেন, ডক্টর অমিত মিত্র কল লিস্ট চেক করবেন কোন টাইমে মিডিয়া বাইট দিয়েছেন, আর ঠিক আগে কার কল এসেছে মোবাইলে। কল লিস্ট চেক করলে ধরা পড়ে যাবে এটা ডক্টর অমিত মিত্রের কথা নয়, এইটা ডক্টর অমিত মিত্র সুলভ কথা তো নয়। উনি একজন বিদ্বান ব্যক্তি, অর্থনীতিবিদ, আমার সশ্রদ্ধ প্রণাম। আমি ওনার বই পড়েছি এবং ওনার লেখা জার্নাল আমি পড়ি, ওনার জার্নালে লেখা ওনার আর্টিকেল আমি পড়ি। তা আমার প্রশ্ন হচ্ছে, ওনাকে মমতা ব্যানার্জি যা শিখিয়ে দিয়েছেন উনি তাই বলেছেন, একদম পুরো তোতা পাখির মতো। এবার আপনার প্রশ্নে আসি, 12.75 মানে 12,75,000, 75,000টা হচ্ছে ডিডাকশন, অর্থাৎ যে ডিডাকশন মানিটা কেটে নেওয়া ওটা ধরে স্যালারিড পার্সনদের ধরে, ওই টাকাটা কিন্তু কেটে নেয় না গভর্নমেন্ট, ওটা ফেরত দেয় আবার, হ্যাঁ টিডিএস কেটে নেয় যেটা। তা আমার প্রশ্ন হচ্ছে, এই যে 12 লক্ষ টাকা, দেখবেন এই আমাদের কেন্দ্রীয় সরকারের যদি লাস্ট পারফরমেন্স দেখেন 5 বছরে, এটা কিন্তু একদিনে 12 লক্ষ হয়নি, এটা আস্তে 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 5 থেকে 7, 7 থেকে 10 এইভাবে বাড়তে বাড়তে এখন ডাইরেক্টলি 12 লক্ষ টাকায় গেছে। আচ্ছা দিবাকর বাবু, একটা দারুণ প্রশ্ন এখানে কিন্তু রাজনীতিক, তো আমি জাস্ট লিঙ্ক করে দিচ্ছি। একটু আগেই বললাম না যে চাহিদা আর যোগানের যে ব্যালেন্স শিট, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অর্থনীতির মেরুদণ্ড। তাহলে 12 লক্ষ টাকা আমি যদি ইনকাম ট্যাক্স, আমি আপনাকে বলি পৃথিবীতে বড় বড় অর্থনীতিদের জার্নালে লেখা আর্টিকেল পড়েই আমি বলছি, তারা ইনকাম ট্যাক্স উঠিয়ে দেওয়ার পক্ষে। পৃথিবীতে অনেক দেশ রয়েছে, যেমন বলি ইউএই পুরো ট্যাক্স হেভেন, ট্যাক্স ফ্রি কান্ট্রি, সৌদি আরব ট্যাক্স ফ্রি কান্ট্রি। আমি আপনাকে বলছি ইনকাম ট্যাক্স যদি উঠিয়ে দেওয়া হয়, টোটালটাই অ্যাবলিশ করে দেওয়া হয়, ভারতের মতো অর্থনীতির ক্ষেত্রে খুবই খুবই উপকারী একটা পদক্ষেপ হবে, এইটা সেই দিকেই যাচ্ছে। নির্মলা সীতারামনজি প্রত্যেক বছর এটাকে বাড়াচ্ছেন 5 লক্ষ থেকে, তুমি বললে 7 লক্ষ, এবার একেবারে 12 লক্ষ পর্যন্ত। সেদিকেই কি যাচ্ছি না, যে আমরা পুরো Yes, you are absolutely right. ডক্টর সুব্রমণিয়াম স্বামী
উনি কিন্তু হার্ভার্ডের স্কলার, পিএইচডি হোল্ডার, এবং উনি হার্ভার্ডের প্রফেসর, এক্স প্রফেসর, এবং উনি একজন আইনজীবীও। খুব শ্রদ্ধার একজন ব্যক্তি, শ্রদ্ধা করার মতো একজন ব্যক্তি। হতে পারে ওনার কিছু খারাপ গুণ আছে, আমি সেটা নিয়ে যাচ্ছি না। আমি রাজনীতির বিষয় তো আলোচনা করছি না, অর্থনীতির কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করব। তাহলে উনি কিন্তু একজন প্রথিতযশা অর্থনীতিবিদ। আমাদের ডক্টর সুব্রমণিয়াম স্বামী, উনি কিন্তু একটা সাবমিশন দিয়েছিলেন, উনিও তো মন্ত্রী ছিলেন, তো উনিও কিন্তু সাবমিশন দিয়েছিলেন যে ইনকাম ট্যাক্সটা তুলে দাও। এর আমি দুটো দিক বলবো দিবাকর বাবু, আপনাকে বলছি এই দুটো দিক আমি যুক্তি দিয়ে বোঝাচ্ছি দর্শকদের সুবিধার জন্য। আমি কোনো অর্থনীতিবিদ নই, বাট আমি কিন্তু আমার স্পেশালাইজেশন বিজনেস লতে, তো সেই অর্থে আমি বলছি, আমি অর্থনীতিটা নিয়ে চর্চা করি, পড়াশোনা করি বলেই কথাগুলো বলছি। প্রথম কথা, ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার যে প্রবণতাটা, আপনি যদি ইনকাম ট্যাক্সটা তুলে দেন, দেখুন ইনকামটা কারা করে, এই ইনকামটাই তো হচ্ছে মানে ক্রয় ক্ষমতা। তাহলে আমার হাতে যদি লিকুইড মানি বেশি আসে, তো টাকাটা নিয়ে কি আমি বাড়িতে ভরে রাখবো? না, আমি টাকাটা নিয়ে তো বাজারে গিয়ে কিনবো। মানে আলটিমেটলি তা উই আর অল কনজিউমার। আমরা যে জগৎটাই বাস করি এখন, উই আর লিভিং ইন দ্য এজ অফ কনজিউমারিজম। অর্থাৎ এখন এখানে আমরা উই আর অল কনজিউমার, কেউ বিক্রি করছে, কেউ কিনছে, ইনক্লুডিং দ্য সার্ভিস সেক্টর। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি আমার কাছে ক্রয় ক্ষমতা বাড়ে, ইনকাম ট্যাক্স যদি ট্যাক্সটাই তুলে দিই, প্রথম কথা আমি ইনকাম লুকোবো না, নাম্বার ওয়ান, যেটা ব্ল্যাক মানি ক্রিয়েট করে। তাহলে আমি যদি ইনকামটা ডিক্লেয়ার করতে আমার মনে কোনো ভয় থাকবে না, এই আমাকে ইনকাম ট্যাক্স ধরবে না, কারণ ইনকাম ট্যাক্সটাই তো নেই, ভয়টাই তো থাকবে না। তাহলে যে মুহূর্তে ভয় মানুষের মনে বা ক্রেতার মনে ভয়টা চলে যাবে, সেই মুহূর্তে কিন্তু ক্রেতা সেই টাকাটা খুব সুচারুভাবে প্ল্যান্ড ওয়েতে ইনভেস্ট করতে পারবে, নাম্বার ওয়ান। তাহলে ইনভেস্টমেন্টটাই তো হচ্ছে একটা অর্থনীতির মেরুদণ্ড। কারণ টাকাটা নিয়ে আমি কি করব? আলটিমেটলি টাকা দিয়েই তো টাকার জন্ম হয়। আইদার আপনি টাকাটা হয়তো আমি করবো, কিনবেন, অথবা আপনি ফিক্সড ডিপোজিট করতে পারেন, আপনি শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনতে পারেন, আপনি সমস্ত কোনো না কিছু সমস্ত কিছু সমস্ত কিছু। এবং আপনাকে একটা কথা বলি, এই নতুন বাজেটে বেশ কয়েকটা ডাইরেক্ট ট্যাক্স লজ অ্যামেন্ডমেন্ট হয়েছে, অনেকগুলো লজ, ইনডাইরেক্ট ট্যাক্স এবং জিএসটি ট্যাক্স, জিএসটি অ্যাক্ট, সেটারও কিন্তু অনেকগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে। এবং ক্যাপিটাল অ্যাসেটের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটাও কিন্তু চেঞ্জ হয়েছে। আমার প্রশ্ন এখানে খুব খুব একটা নিবিড় প্রশ্ন আমি করছি। প্রথম কথা, ইনকাম ট্যাক্স তুলে দাও। আমি আশা করছি ভারতবর্ষের অর্থনীতি সেই দিকেই যাচ্ছে। ইনকাম ট্যাক্স ফ্রি কান্ট্রি হলে কি কি লাভ হবে? নাম্বার ওয়ান, ইনভেস্টমেন্টের জন্য ফরেন ইনভেস্টরদের উপর ডিপেন্ড করতে হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ব্যাংকের যে লিকুইড মানি ফ্লো, অর্থাৎ ব্যাংকিং সিস্টেম আরো চাঙ্গা হয়ে উঠবে, কারণ মানুষের মনে তার ভয় থাকছে না যে আমাকে ইনকাম ট্যাক্স ধরবে, এই আমাকে ইডি ধরবে, ভয় তো থাকছে না। এই ভয়টা থেকে মুক্ত করাটা খুব দরকার আছে, বিশেষ করে ইনকাম ট্যাক্সের কথা বলছি, আমি অন্যান্য ট্যাক্সের কথা বলছি না। আমি ইনডাইরেক্ট ট্যাক্স, কাস্টমস ডিউটি, এক্সপোর্ট ডিউটি, ইম্পোর্ট ডিউটি, এগুলো যা থাকবে থাক, এগুলো বাড়ুক। দরকার হলে আরো একটা ট্যাক্স বাড়াতে হবে, দ্যাট ইজ দ্য ওয়েলথ ট্যাক্স। এটাও অর্থনীতিবিদেরা আলোচনা করছেন, বড় বড় পণ্ডিত মাথাগুলো এটা নিয়েও ভাবনা চিন্তা চলছে, গবেষণা চলছে, যে একটা ওয়েলফেয়ার স্টেটে, রাষ্ট্র তো আমাদের জনকল্যাণকর রাষ্ট্রের চরিত্র আমাদের, সেখানে কিন্তু অর্থাৎ কিছুটা ওই সমাজতন্ত্রের ধাঁচটা, সমাজতন্ত্রের কিন্তু আসলে তো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব কোনোদিনই নয়। সমাজতন্ত্র ইটসেলফ একটা ইউটোপিয়ান থিওরি, একটা কাল্পনিক মতবাদ। সমাজতন্ত্র বলে কিছু হয় না, যেটা হয় সেটা পুঁজিতন্ত্র বা পুঁজিবাদ বা ক্যাপিটালিজমই হয়। আর আমার কথা না, কার্ল মার্ক্সের কথা। সমাজতন্ত্রের কথা বলে অনেক দেশে সরকার পরিবর্তন হয়েছে, তারপরে তারা পুঁজিবাদের দিকেই ঝুঁকে গেছে, যেরকম চীন, যেরকম রাশিয়া, তারা সমাজতন্ত্রের গল্প উৎকৃষ্ট শোনাতো। উদাহরণ আপনি যেটা বললেন চীনের ধাঁচাটাই হচ্ছে পুরোপুরি ক্যাপিটালিস্ট, কিন্তু ওরা এখনো খাতায় কলমে কি দেখায়? সমাজতান্ত্রিক চায়না, রিপাবলিক অফ সমাজতান্ত্রিক চায়না। আসলে কি তাই? আমি আপনাকে বলছি 100% এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, চায়নাতে অলরেডি চালু হয়ে গেছে আজ থেকে 5 বছর আগে। সিঙ্গাপুর চলে যান, সিঙ্গাপুরে 100% এফডিআই। ভারতবর্ষ সেই দিকেই এগোচ্ছে, অন্তত এই বাজেটে তার রিফ্লেকশন আমি পেয়েছি। এবার আমি কিছু পয়েন্ট ধরে ধরে আলোচনা করতে চাই, আপনি যদি অনুমতি দেন।
হ্যাঁ, আমি আলোচনার পরও কিন্তু আমি একটা বিষয় তোমার মুখ থেকে শুনতে চাই খুব সহজ সরল ভাষায়। আমি যতটুকু বুঝি, এই যে ট্যাক্সে ছাড় দেওয়া হলো, টাকাটা বেঁচে যাচ্ছে, মধ্যবিত্তদের পকেটে থাকছে, এটা তারা বাজারে ইনভেস্ট করছে, গাড়ি কিনছে বা ফ্ল্যাট কিনছে বা যেটাই করছে বাজারে, এই টাকাটা তো মার্কেটে খেলছে। এবং এর সঙ্গে যারা জড়িত, এই সেক্টর গুলোর সঙ্গে যারা জড়িত, ধরুন আপনি মানে কৃষি কাজ করেন, আপনি এগ্রিকালচারের সঙ্গে জড়িত, আপনি পাওয়ার সেক্টরের সঙ্গে জড়িত, বা আপনি একজন প্রাইভেট সেক্টরে কর্মরত, আপনি অ্যাপ ডেভেলপ করেন, তো সব সেক্টরেই তো এই টাকাগুলো ইনভেস্ট হচ্ছে। তো সেখানে যারা যারা জড়িত তারাও আর্থিকভাবে এগিয়ে আসছে, তাদেরও ইনকাম বাড়ছে। তো এখানে এই যে একটা মানে ভুয়ো বিভ্রান্ত ছড়ানো হচ্ছে মানুষের মধ্যে, যে ট্যাক্স শুধুমাত্র মধ্যবিত্তরা ছাড় পাবে, এর প্রভাব বাজারে পড়বে না, এবং গরিবেরা, নিম্নবিত্ত শ্রেণীর মানুষ রয়েছে যারা, তাদের উপরে কোনো প্রভাব পড়ছে না। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি সরাসরি প্রভাব পড়ছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে পড়ছে। এই বিষয়টা একটু ক্লিয়ার করে দাও যদি, তারপরে তোমার পয়েন্ট গুলো নিয়ে তুমি অবশ্যই আলোচনা করো। প্রথম কথা, ইনকাম ট্যাক্সের আমি যতটা বুঝলাম, আপনি যেটা বলতে চাইলেন যে ইনকাম ট্যাক্স যে ছাড় দেওয়া হলো এতে গরিব মানুষের কি উপকার হবে, আমি কি ঠিক বুঝেছি? হ্যাঁ, এটাই তো বিরোধীরা বলছে যে এখানে আচ্ছা, নিম্ন বা গরিব মানুষ যেটা বললে, তাদের কোনো কিছুই লাভ হচ্ছে না। কিছুই লাভ হচ্ছে না। আচ্ছা, আজ পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনতা কত বছর হলো? এই তো 75, 76 বছর। হম। 76 বছর পূর্ণ করলাম তো। আচ্ছা, আপনি আমাকে একটা নিদর্শন দিন, সেই জওহরলাল নেহেরু থেকে স্টার্ট করুন, লাল বাহাদুর শাস্ত্রী থেকে শুরু করে, ঠিক আছে, সমস্ত ডক্টর মনমোহন সিং ইউপিএ 1 ইউপিএ 2 শুরু করে ধরে আজকে এই আমাদের গভর্নমেন্ট, মানে ভারতবর্ষের সনাতনী গভর্নমেন্টকে ধরলে, এই যে হিস্ট্রিটা 76 বছর জার্নিতে, আজ পর্যন্ত কোন বিরোধী দল বা কোন বিরোধী দলের নেতা সেই তৎকালীন রুলিং পার্টির কোন বাজেট সম্বন্ধে সুখ্যাতি সুনাম নিয়ে একটা শব্দ খরচ করেছে? করেনি। সুতরাং ওরা যত বেশি ক্রিটিসাইজ করবে, ওরা, আমি বলছি ওরা, আমরা বলাটা ঠিক নয়, আমি আবারও নিজেকে রেকটিফাই করছি, সরি, আই উইথড্র মাই ওয়ার্ড। আমরা, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এখানে ওরাও নেই আমরাও নেই, আমরা সকলেই উই আর জাস্ট আমরা। তো আমরা যখনই দেখবো কোন একটা বিরোধ, মানে বিরোধ মতাদর্শাবলম্বী কোনো বিরোধী দল থেকে যখন কিছু ক্রিটিসাইজ করা হয়, সেটা সাদরে আমন্ত্রণ জানানো উচিত গভর্নমেন্টকে, ডেফিনেটলি গভর্নমেন্ট জানাবে। আমার প্রশ্ন হচ্ছে, ওরা আমরা না করে, দেখবেন আমেরিকায় কি হয় জানেন, এখানে আমরা পিছিয়ে আমেরিকা বা ইউরোপ থেকে, ইউরোপিয়ান কান্ট্রি বা ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ ইইউ, ইউরোপিয়ান ইউনিয়নের টোটাল 27 কান্ট্রিজ রয়েছে, নাম্বার ওয়ান। এই এই যে 27টা দেশ রয়েছে, ইউরোপে কিন্তু একটা মুদ্রা চালু আছে, ইউরো। আচ্ছা, ইউরোপের হিস্ট্রি যদি দেখেন, ইউরোপে এত জার্মানির সঙ্গে ইটালির ঝগড়া, আর পূর্ব জার্মানির সঙ্গে পশ্চিম জার্মানির ঝগড়া, ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ড, এত ঝগড়া, এত কোলদোল থাকা সত্ত্বেও ইউরোপ কিন্তু আজকে একত্রিত হয়ে একটা ইউনিয়ন বানিয়ে ফেললো, যার নাম হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, যাদের কারেন্সি হচ্ছে ইউরো। কত শক্তিশালী একটা কারেন্সি ইউরো! ভারতবর্ষ এবং আমাদের যে ইস্ট এশিয়ান কান্ট্রি, আমাদের কিন্তু সার্ক বলে একটা সংগঠন রয়েছে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিলিজিয়ান কোঅপারেশন, অর্থাৎ সার্ক কান্ট্রি গুলো, যেখানে ভারতবর্ষ যার মেম্বার, এই সার্ক কান্ট্রি গুলোকে আজকে কিন্তু ভাবতে হবে যে এই ইস্ট ইস্ট এশিয়া অর্থাৎ পূর্ব, সাউথ ইস্ট এশিয়া, সরি, আমি আরো নিখুঁত করে বলতে চাইছি, সাউথ ইস্ট এশিয়া যে কান্ট্রি গুলো রয়েছে, ইনক্লুডিং জাপান, চায়না, হ্যাঁ, যেগুলো বিগ প্লেয়ার, বিগ অর্থনীতি যেগুলো। তো আমার প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের যে ইন্টারন্যাশনাল রিলেশনস, জিও পলিটিক্যাল রিলেশনস, এটা খুব স্ট্রং। আজকে আন্তর্জাতিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আমাদের খ্যাতি সম্পন্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমাকে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে যদি দেখতে হয়, ভারতবর্ষকে যদি আজকে কেউ সম্মান করে, তার যদি নেতৃত্ব কেউ দিয়ে থাকে, দ্যাট ইজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমার প্রশ্ন, তাহলে এই একটা লিডারশিপ কোয়ালিটি একটা অর্থনীতিকে চাঙ্গা করার পেছনে ভূমিকা আছে? ইয়েস, অফকোর্স আছে, আমি যুক্তি দিয়ে বলছি। নাম্বার ওয়ান যুক্তি, প্রথম কথা, অর্থনীতি কোনো একটা দেশের হতে পারে না, আগেই বলেছি। অর্থনীতি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফিনোমেনা, অর্থনীতি কোনো ন্যাশনাল ফিনোমেনা নয়। আমার দেশ যেটা নেই সেটা আমি কি করব, এখানে আমদানি করব।
আর আমার কাছে যেটা অনেক আছে সেটা আমি কি করব, রপ্তানি করব। তাহলে আমি কোনো একটা সময় ক্রেতা, আবার কোনো একটা সময় বিক্রেতা। তাহলে আমি যেমন আমাদের কয়লা, আমরা ইন্দোনেশিয়া থেকে কয়লা নিই, ইন্দোনেশিয়া আমাদেরকে কয়লা পাঠায়, ঠিক আছে, তেল ইরান সৌদি আরব, আমরা তেলটা নিই, কিনছি তো। তাহলে অনেক দেশের উপরে নির্ভর, কারণ আমাদের দেশে সেই তেলের খনি নেই, আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ সেইভাবে নেই। এক্স্যাক্টলি, এই পয়েন্টটাই আমি সাধারণ মানুষের জাস্ট সুবিধার্থে বলছি, খুব সরল করে বোঝানোর চেষ্টা করছি, খুব জাইগ্যান্টিক টেকনিক্যাল ইকোনমিক টার্ম ইউজ করছি না। দেখুন, এই অর্থনীতির বাজেটটাতে 4টে ইঞ্জিনের কথা বলা হয়েছে। আপনি যদি এই বাজেটের প্যারাগ্রাফ নাম্বার 7, আমি একদম পুরো বাজেটের অরিজিনাল কপি আমার হাতে, আমি অরিজিনাল কপি থেকে বলছি, বলছে ফর দিস জার্নি অফ ডেভেলপমেন্ট our 4 powerful engines are: number 1 agriculture, number 2 MSME, number 3 investment, and number 4 exports. অলরেডি আমি 4টে বিষয় সম্বন্ধে আলোকপাত করে দিয়েছি। তাহলে ইনভেস্টমেন্ট আর এক্সপোর্টস কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে চলেছে 2025 and 26 এ। কেন? আচ্ছা, আরে বিজনেস করব, বিজনেস করতে গেলে কি লাগে? টাকা লাগে তো। অর্থের যোগানটা কোথায়? তাহলে হয় তুমি নিজের অর্থে করো, আর না হয় তুমি লোন নাও ব্যাংকের কাছে, এটাই তো রুলস। তাহলে লোন আমাকে দেবে কেন? প্রথম কথা, আমাকে লোনটা দেওয়ার জন্য আমাকে তো কিছু বিজনেস প্ল্যান দেখাতে হবে। তাহলে আমি যখন কোনো বিজনেস প্ল্যান দেখাবো, তার জন্য তো গভর্নমেন্টের তরফ থেকে কিছু সুবিধা থাকতে হবে। সেই সুবিধাটার সঙ্গে যুক্ত কে? তাহলে ইনভেস্টমেন্ট কানেক্টেড টু এমএসএমইস, আমি কানেক্ট করার চেষ্টা করছি, মানে জনগণের সুবিধার জন্য। তাহলে মিডিয়াম এন্ড স্মল এন্টারপ্রাইজেস, এমএসএমইস মানে, তাহলে এই যে মিডিয়াম এন্ড স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস, এইটাই কিন্তু ভারতবর্ষের মেরুদণ্ড। ভারতবর্ষে এখনো কিন্তু হেভি ইন্ডাস্ট্রি, হেভি ম্যানুফ্যাকচারিং এই দিকে যাবে, ভারতবর্ষ ডেফিনেটলি যাবে ধীরে ধীরে। প্রথম টার্গেট ছিল ইনফ্রাস্ট্রাকচার, যেটা মোদিজি ইনফ্রাস্ট্রাকচারটাকে কিছুটা কন্ট্রোলে নিয়ে এসেছেন বিগত 5 বছরে। তাহলে এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট একটা অর্থনীতির জন্য পরিকাঠামো দরকার। আমি যদি ব্রিজ, রাস্তাঘাট এইগুলোকে যদি, এই যে ফ্রেট করিডর, সবই তো কমিউনিকেশন, এগুলো যদি তৈরি থাকে, দ্যাট মিন্স তুমি তো ব্যবসা করতে পারবে না, তোমাকে মালটা এক্সপোর্ট করতে হবে, তোমাকে আরো কাঁচা মাল আমদানি করতে হবে, তার জন্য কানেক্টিভিটির দরকার রয়েছে। তো যেভাবে হাইওয়ে তৈরি হয়েছে, রেলওয়ে নেটওয়ার্ক যেভাবে বাড়ানো হয়েছে, আমরা দেখি গত নরেন্দ্র মোদী ক্ষমতায় অর্থাৎ দাঁড়ানো ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন ইজ দ্য পার্ট অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার। তাহলে এই ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশনকে যদি আমি একটা ফ্রেজে রাখি, এইগুলো ডেভেলপমেন্ট করতে গেলে কি লাগবে? ইনভেস্টমেন্ট লাগবে। আচ্ছা, এই ইনভেস্টমেন্ট করতে গেলে কি লাগবে? আমাকে বিজনেস লাগবে। তাহলে আমি কি ডাইরেক্ট হেভি ইন্ডাস্ট্রিতে যেতে পারছি? আমার কাছে কি সেই পুঁজি রয়েছে? নেই। তাহলে কোন দিকে টার্গেট করতে হবে? এমএসএমইস এর টার্গেট করেছে এই বাজেটে, নাম্বার 2। আচ্ছা, এমএসএমইস টার্গেটটার মধ্যে সবথেকে যদি দেখি আমি একটা প্রোডাক্ট, এগ্রিকালচারাল প্রোডাক্ট। মনে রাখতে হবে, ভারতবর্ষ কিন্তু নদীমাতৃক দেশ, তাই তো? ভারতবর্ষকে বলা হয় নদীমাতৃক দেশ। যে দেশের নদীমাতৃক দেশ হয়, তার মানে জানতে হবে সেই দেশে কৃষিকাজ বা কৃষিকার্য খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখনো ভারতবর্ষের অর্থনীতি কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়ে যায়নি, হওয়ার দিকে। যেদিন ভারতবর্ষ ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়ে যাবে, সেই দিনই আমরা ডেভেলপড কান্ট্রি হয়তো বলতে পারবো। কিন্তু আমি একটা খুব খুব সুন্দর ট্যাগলাইন আমার ছিল, মানে আমার নয়, এটা বামেদের একটা ট্যাগলাইন ছিল। ট্যাগলাইনটা সুন্দর ছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এই কথাটার মধ্যে কিন্তু দারুণ অর্থনীতির একটা ভাষা লুকিয়ে আছে। সত্যিই তো তাই, কৃষি তো আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কিন্তু বামেরা এতটাই ঘুমিয়েছিল যে ঠিক ঘুমন্ত অবস্থায় এত সুন্দর কথা বলেছে। দেখবেন, রাতের স্বপ্ন কিন্তু সফল হয় না, আসলে মনে হয় ভোরবেলার স্বপ্নটা দেখলে বামেদের সফল হতো। কেড়ে নেওয়া এবং যেভাবে ইউনিয়ন বাজি করে কলকারখানায় তালা ঝুলানো, এগুলোও তো সত্যি কথা, অনেক সুন্দর সুন্দর বলে গেছে অনেক বিজ্ঞ নেতারা, কিন্তু বাস্তবে তো তার কোনো ছবি আমরা দেখিনি, দেখতে পাইনি। তবে আমি কয়েকটা পয়েন্টস আমি আপনাকে বলি, 6টা পয়েন্টস এর উপর জোর দেওয়া হয়েছে বাজেটে। মানে বাজেটটাকে যদি বলি যে এটা কি একটা ডেভেলপিং কান্ট্রি বা ডেভেলপিং অর্থনীতির জন্য খুব সুন্দর একটা বাজেট, কোনো বাজেটই পারফেক্ট হতে পারে না। একটা কথা বলে দেওয়া ভালো, বাজেট যদি পারফেক্ট হয়, জানতে হবে হয় অর্থনীতির ভুল আছে, না অর্থমন্ত্রীর ভুল কিছু আছে।
কখনো বাজেট পারফেক্ট হতে পারে না। 2+2=4 বাজেটে হয় না। বাজেট একটা অর্থনীতি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির মতো পিওর সায়েন্স নয় যে এখানে তুমি H2O মানে জল, CO2 মানে কার্বন ডাই অক্সাইড। নো, অর্থনীতি হচ্ছে একটা 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 সফট সায়েন্স। ইকোনমিক্স কিন্তু পিওর সায়েন্স নয়। তাহলে ইকোনমিক্সে অর্থনীতিতে তুমি বলতে পারো না যেটা পারফেক্ট বাজেট। তবে হ্যাঁ, দিস ইজ দ্য জার্নি টু দ্য পারফেকশন। এটা পারফেকশনের দিকে একটা জার্নি বলতেই পারি আমি। তার কয়েকটা পয়েন্ট, 6টা পয়েন্ট আমি তুলে ধরতে চাই। আমি আলোচনাটা এতটাই দীর্ঘায়িত হবে, মানে বাজেট এমনই একটা সাবজেক্ট, আমি এটা নিয়ে যদি বলি মোটামুটি 10 ঘন্টা দিলে মনে হয় আমার সাফিসিয়েন্ট হবে। তা আপনি তো আমাকে 10 ঘন্টা দিতে পারবেন না। তা আমি সেই পরিসীমিত সময়ের মধ্যে ধৈর্য নেই যে 10 ঘন্টা ধরে তারা এটা আমি খুব শর্টে বলছি, জাস্ট 6টা পয়েন্ট বলেছি। তুমি একটু যদি সংক্ষেপে তোমার পয়েন্ট গুলো এক্সপ্লেন করো যাতে খুব সহজে বুঝতে পারেন সাধারণ মানুষ। প্রথম কথা এই বাজেটের যে ফিলোসফি অফ দিস বাজেট 5-6টা জিনিসের উপর দাঁড়িয়ে। এক হচ্ছে জিরো পভার্টি, নাম্বার 1 জিরো পভার্টি, অর্থাৎ দারিদ্রতাকে টোটালি উচ্ছেদ করতে হবে। এটা কে না চায়, কোন জনকল্যাণ রাষ্ট্র না চায়? নাম্বার 1, খুব সংক্ষেপে বলছি, আমি বড় করব না। নাম্বার 2, 100% গুড কোয়ালিটি স্কুল এডুকেশন। 100% good quality school education. Number 2. Number 3, access to high quality, affordable and comprehensive health care. তাহলে এডুকেশন সেক্টর, হেলথ সেক্টর, নাম্বার 3। নাম্বার 4, 100% স্কিল লেবার উইথ মিনিংফুল এমপ্লয়মেন্ট। তাহলে নাম্বার 4 কি হলো? এমপ্লয়মেন্ট, যেটা বিগ ইস্যু পশ্চিমবঙ্গের জন্য। এই চাকরি চুরির বাজারে একটা বিগ ইস্যু এমপ্লয়মেন্ট। নাম্বার 4। নাম্বার 5, 70% উইমেন ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, যেটাকে বলি আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারী সশক্তিকরণ। এইটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কত পার্সেন্ট? 75%। মাইন্ডেড দিবাকর বাবু, 75% আজ পর্যন্ত কোন সরকার, কেন্দ্রের কোন সরকার আজ পর্যন্ত এটা করেনি। এখানে দর্শকদের উদ্দেশ্যে বলে দিই, মহিলা সশক্তিকরণ অর্থাৎ এটা না যে মহিলাদেরকে 500,000 টাকা করে মাসে ভাতা দিলাম মানে তারা স্বনির্ভর হয়ে গেল বা তারা নিজের পায়ে দাঁড়িয়ে গেল। এখানে মহিলাদেরকে কিভাবে আমাদের দেশের অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসা হবে সেই বিষয়টা নির্মলা সীতারামজি প্রচেষ্টা করছেন। কিভাবে তাদেরকে শিল্প হোক বা এগ্রিকালচারের দিক থেকে হোক সেই দিকে তাদেরকে টেনে আনার চেষ্টা করছেন থ্রু স্টার্টআপ, যেটাকে খুব সংক্ষেপে ইকোনমিক্স এর ভাষায় বলে স্টার্টআপ। অনেকেই ভাববে হয়তো যে এমবিএ চায়ওয়ালা আপনি দেখেছেন তো, আপনি বিটেক চায়ওয়ালা দেখেছেন তো। আমার প্রশ্ন হচ্ছে যে এমবিএ চায়ওয়ালাটাই হচ্ছে ভারতবর্ষের আসল উন্নত ভারতবর্ষের দিকে এগোচ্ছি আমরা। যখন আমরা 10 জনকে আমার আন্ডারে চাকরি করাতে পারবো তখনই আসল ভারতবর্ষের জন্ম হবে। এইটাই হচ্ছে মোদিজির, এটাই হচ্ছে ফিউচার। মোদিজি নয়, ভারতবর্ষের যে অর্থনীতির যে রিফ্লেকশন, যে প্রতিফলন, এই প্রতিফলনটাই হচ্ছে স্বনির্ভর ভারত। অর্থাৎ নিজের রোজগার নিজে করো এবং তুমি এমন রোজগারের ব্যবস্থা করো যাতে তোমার আশীর্বাদে বা তোমার সঙ্গে থেকে আরো 5 জন রোজগারের পথ খুঁজে পায়। তাহলে আমি যে পয়েন্টগুলো বলছিলাম, 4 নম্বর পয়েন্ট বলেছি, 5 নম্বর পয়েন্ট বলেছি, 6 নম্বর পয়েন্টটা হচ্ছে ফার্মার্স মেকিং আওয়ার কান্ট্রি দ্য ফুড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর একটা যেটা বলে দিই শেষ কথা, সেটা হচ্ছে ফুয়েল রিফর্মস অ্যান্ড ইনক্লুসিভিটি অ্যান্ড বিকশিত ভারত। এই হচ্ছে আমাদের এই বাজেটের মূল ফিলসফি। দেখুন, যে কোনো জিনিসের ফিলসফিটা যদি বুঝতে না পারি, দর্শনটা বুঝতে না পারি, তাহলে তার পুরো যে ডাইরেকশন, তার রিডাইরেকশন, তার যে গতিপথ, সেটা বুঝতেও কিন্তু অসুবিধা হয়। তো জনগণকে প্রথম বুঝতে হবে যে শাসক শাসন করছে, যে শাসন যন্ত্রে আমরা রয়েছি, সেই যন্ত্র আসলে কি আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে না যন্ত্রণা থেকে মুক্তির পথ বাতলে দিচ্ছে, এইটা কিন্তু বুঝতে হবে। নাম্বার 1। তাহলে বাজেটের কাজ কি? বাজেটের কাজ কি আপনার মুখে অন্ন তুলে দেওয়া? হাতে করে এসে প্রধানমন্ত্রী এসে বলবে দাও বাবা তুমি খাও? না, এটা রাষ্ট্রের কাজ নয়। রাষ্ট্রের কাজ
এই ঠিক শ্রীকৃষ্ণের কথা। শ্রীকৃষ্ণ চাইলে কিন্তু যুদ্ধটা একদিনেই শেষ করে দিতে পারতো গীতাতে, কিন্তু অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছে না অর্জুন তুমি তো যুদ্ধটা করো, তুমি রাষ্ট্রের জন্য যুদ্ধ করো। অর্থাৎ এখানে যুদ্ধ কে করছে? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী যেখানে যুদ্ধ করছেন বলছে তুমি মানে নরেন্দ্র মোদী তো নিজে এসে যুদ্ধ করবে না। নরেন্দ্র মোদী কি সৈনিক হচ্ছে আপামর 150 কোটি জনসংখ্যা, এই 150 কোটি জনসংখ্যার সৈনিক এই এই আমরা প্রত্যেকেই অর্জুন, প্রত্যেকেই অর্জুন আমরা। তাই এই অর্জুনদের কাজই হচ্ছে যুদ্ধ করা এবং তাদের নেতাকে জিতিয়ে দেওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন, শ্রীকৃষ্ণ ভগবান চাইলে কিন্তু যুদ্ধটা একদিনই শেষ করে দিতে পারতেন, কিন্তু করেননি। তিনি বলেছেন তুমি তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করে তুমি তোমার যুদ্ধটা জয় করো। এখানে যে অর্থনীতির যুদ্ধটা চলছে, যে উন্নয়নের লড়াই চলছে বা যুদ্ধ চলছে, এই উন্নয়নের লড়াই বা যুদ্ধে জয়ী হতে গেলে আমাদেরকে সবাইকে কিন্তু স্টেক হোল্ডার হতে হবে। আর ইকোনমিক্সে আমাদের মতো এরকম ওপেন মার্কেট ইকোনমিতে প্রতিটা রাষ্ট্রের জনগণ হচ্ছে স্টেক হোল্ডার। তার জন্যই বলা হয়েছে সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সবকা সাথ মানে যে প্রতিটা নাগরিক 150 কোটিকেই আমাদের এখানে ছত্রছায়া আনা হয়েছে। আর একটা কথা বল শেষ করব, প্রায় 40 মিনিট হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই বাজেট নিয়ে আলোচনা সমালোচনা চর্চা থাকাটা খুবই স্বাভাবিক, গণতন্ত্রে সেটাই উচিত। গণতন্ত্রে দ্য ডিসেন্ট ওপিনিয়ন থাকাটাই খুব সুন্দর দেখায়। তবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হলে রাষ্ট্রের কল্যাণ হয়, রাষ্ট্রটা আরো কল্যাণকর রাষ্ট্রের দিকে ধাবিত হয়। বলুন। আমার কথা হচ্ছে তুমি ভালো করেই বললে, সবগুলো পয়েন্ট নিয়ে বললে, এগ্রিকালচার থেকে শুরু করে হেলথ এডুকেশন কিভাবে আমাদের এগিয়ে যাবে আগামী 5 বছরের যে দিশা অর্থমন্ত্রী দেখিয়েছেন এই বাজেটে। প্রধানমন্ত্রীজি বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সবগুলো নিয়েই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা কোনো কমিউনিটির বাজেট না, শুধু হিন্দুরা বেশি পাবে বা মুসলমানরা কম পাবে। তারপরেও বিরোধীদের কাজ করবে, তাদের কাজ সমালোচনা করা, যেরকমটা বললে যে স্বাধীনতার পর থেকে এটাই হয়ে আসছে এবং ফিউচারে এটাই হবে, বিরোধীরা তাদের কাজ করবে। কিন্তু সাধারণ মানুষ এই বাজেট থেকে যে লাভবান হচ্ছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। মধ্যবিত্তরা লাভবান, তার সঙ্গে যারা জড়িত তারাও লাভবান হচ্ছে, কৃষকরা লাভবান হচ্ছে, ক্ষুদ্র শিল্পী যারা রয়েছে তারা লাভবান হচ্ছে। প্রোডাক্ট মার্কেটে বেশি বিক্রি হবে, বেশি টাকা মার্কেটে ইনভেস্ট করবে। তো এই বাজেট থেকে আমরা দেখতে পারলাম যে আগামী 25-26 অর্থবর্ষের যে বাজেট, এই বাজেটে পরিষ্কারভাবে মধ্যবিত্তদের ছাড় দেওয়া হয়েছে, যেটা নিয়ে এত সমালোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে যে 12 লাখ টাকা ছাড় দেওয়া হলো। অমিত মিত্রের কথাও তুমি বললে। কিন্তু আমার শেষ প্রশ্ন তোমাকে, সাধারণ দরিদ্র মানুষরা যাদেরকে ভুল বোঝানো হচ্ছে এবং যাদেরকে বুঝিয়ে রাখা হচ্ছে যে উন্নয়ন মানেই 500 টাকা বা 1000 টাকা যে তোমার হাতে দিন শেষে দিচ্ছে সেটাই উন্নয়ন, সেটাই ডেভেলপমেন্ট। এইভাবেই দেশ এগিয়ে যেতে পারে, এইভাবেই রাষ্ট্র এগিয়ে যেতে পারে। মানুষের হাতে 500 টাকা বা 1000 টাকা দিয়ে দাও, তারা খুশি থাকবে এবং দেশ এগিয়ে যাবে। কিন্তু সর্বোপরি যে তাদের আহ তৈরি করা, তাদেরকে মজবুত করা, যেটাকে আমরা বলছি স্বনির্ভর ভারত। স্বনির্ভর ভারতের অর্থই তো প্রত্যেকটি নাগরিক, যারা প্রতিটি ক্ষেত্রে, সে আইটি সেক্টর হোক বা এগ্রিকালচার সেক্টর হোক বা এডুকেশনের সঙ্গে জড়িত, সকলেই উন্নতি করবে। তাদের মোর দেন 30% আমাদের যেটা হয় সার্ভিস সেক্টর, যেটা ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছে। মনে রাখবেন আমি বলছি, যখন রিসেশন হয়, রিসেশন পিরিয়ডে কিন্তু ইউএসএও ডুবে গেছিল, ইউরোপের অর্থনীতিও কিন্তু ডুবে যায়। একমাত্র ভারতবর্ষ কিন্তু বেঁচেছিল, ভারতবর্ষে কিন্তু রিসেশন হয়নি, মুদ্রাস্ফীতি সেইভাবে ওঠেনি। আমি সেই সময় কেন ভারতবর্ষের সার্ভিস সেক্টর ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছিল, বিকজ সব থেকে স্কিল, কম দামে ভালো ট্যালেন্টেড স্কিলফুল লেবার ভারতবর্ষই এক্সপোর্ট করে, ভারতবর্ষেই পাওয়া যায়। তাই যত আউটসোর্সিং হচ্ছে, বিপিও বিজনেস প্রসেস আউটসোর্সিং, এলপিও লিগ্যাল প্রসেস আউটসোর্সিং, যত বিপিও এলপিওর হেড অফিস কিন্তু এখন সল্টলেক সেক্টর 5, হরিয়ানা, নয়ডা, গুরগাঁও, পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি এনসিআর, এইগুলো হচ্ছে হাব সার্ভিস সেক্টরের। তাই সার্ভিস সেক্টরই ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছে রিসেশন পিরিয়ডেও। আপনি বলুন এবার। তো সার্ভিস সেক্টর তো প্রাইভেট সেক্টরও রয়েছে এখানে, যারা সার্ভিস প্রোভাইড করছে বিভিন্ন ক্ষেত্রে। যে কোনো কোম্পানি তুমি দেখো যারা জব দিচ্ছে, এখন তো সবাই সরকারি চাকরির উপরে নির্ভর না, বেশিরভাগই এখন বেসরকারি চাকরির দিকে ঝুঁকছে, সেটা যে কোনো চাকরি হোক না কেন।
তুমি কম বেতনের উন্নত রাষ্ট্রের লক্ষণ। আপনি ইউএসএ তে চলে যান, ইউএসএ এর পপুলেশনের 1% গভর্নমেন্ট এমপ্লয়ি নয়। আপনি ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে দেখুন 27টা কান্ট্রি নয়। উন্নত রাষ্ট্রে গভর্নমেন্ট সেক্টর দিয়ে চলছে না, তাদের অর্থনীতি দিয়ে চলছে না, অর্থনীতিটাই প্রাইভেটের উপর ডিপেন্ড করে অর্থনীতি চলে। প্রথম কথা, গভর্নমেন্টের রোলটা একবারে দারুণ কথা বলি দিবাকর বাবু আপনাকে, এটা গান্ধীজির একটা খুব ইম্পর্টেন্ট কথা। আসলে গান্ধীজিও কিন্তু ক্যাপিটালিস্ট ছিলেন, আমি বলছি এটা গবেষণা থেকে উঠে এসছে। গান্ধীজি একটা খুব দারুণ কথা বলতেন যে মিনিমাম মানে ম্যাক্সিমাম গভর্নেন্স, মিনিমাম গভর্নমেন্ট, এই কথাটার মধ্যে লুকিয়ে আছে ক্যাপিটালিজম। আমি বলছি ক্যাপিটালিজম, কারণ মিনিমাম গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট তোমাকে খাওয়াবে না, আর ম্যাক্সিমাম গভর্নেন্স মানে তোমার খাওয়ার জন্য যা যা হেল্প দরকার গভর্নমেন্ট করবে, কিন্তু করতে হবে তোমাকে। ঠিক অর্জুনকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ কিন্তু শ্রীকৃষ্ণ করবে না, যুদ্ধ অর্জুনদেরকেই করতে হবে। 150 কোটি অর্জুন, আমরা এই 150 কোটি অর্জুনকে যুদ্ধটা করতে হবে। শ্রীকৃষ্ণ ভগবান, যদি বাজেটটাকে ভগবান ধরি, বা সংবিধানকে যদি ভগবান ধরি, বা রুল অফ লকে যদি শ্রীকৃষ্ণ ধরি, সংবিধান বাজেট তোমাকে কোনো কিছুই কিন্তু খাইয়ে দেবে না, তোমাকে পথ দেখাবে, গভর্নেন্স দেবে। বাট ওই যে বললাম মিনিমাম গভর্নমেন্ট বাট ম্যাক্সিমাম গভর্নেন্স। বলুন। এটাই আমার প্রশ্ন। তো গরিব মধ্যবিত্ত যারা শ্রেণীর মানুষ রয়েছে, মধ্যবিত্ত না নিম্ন শ্রেণীর যারা মানুষ রয়েছেন, খুব সাধারণ জীবন যাপন করেন, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইবে? আমি লাস্ট কথা বলবো, কারণ অলরেডি 45 মিনিটস হয়ে গেছে। আমি আবার বলেছি, আমাদের ভারতবর্ষের যে গরিবের ডেফিনেশন, সে গরিবের ডেফিনেশন চেঞ্জ হয়েছে। নাম্বার 1, আমি নিম্নবিত্ত বলতে বলছি যারা 5 লাখের নিচে আয় করছেন, যাদের বার্ষিক আয় 5 লাখের নিচে, আমি তাদের জন্য কি বার্তা আছে আমি একটা কথা বলি। যদি ক্রেতার সংখ্যা বাড়ে, দেখবেন সবজিওয়ালা, সাপোজ যে সবজি বিক্রি করছে মাঠে বাজারে গিয়ে, যার কাছ থেকে মাছ কিনছি, মাছওয়ালা, তো এদেরকে যদি আমি নিম্ন মধ্যবিত্ত বা 5 লাখের কমেই রাখি, তাহলে আমার পকেটে আমি যখন ইনকাম ট্যাক্সটা ছাড় পেলাম, আমি তো মাছ প্রতিদিন খাবো এবার। আরে আমি প্রতিদিন মাছ খাবো এখন, আমি সপ্তাহে একদিন মাছ খেতাম, এখন প্রতিদিন মাছ খাবো, কারণ আমাকে ইনকাম ট্যাক্স দিতে হবে না। তো আমি কথার কথা বলছি, মানে আমি কথার কথা বলছি, কারণ অ্যাডভোকেটদের ইনকাম ট্যাক্স তো অ্যাডভোকেটরাই বোঝে, বাকিদের না বোঝাটাই ভালো। তো প্রশ্নটা হচ্ছে যে আমি তো প্রতিদিন মাছটা কিনবো, তাহলে মাছটা যদি আমি প্রতিদিন কিনি, তাহলে ওই 5 লাখ টাকা রোজগার করা মাছওয়ালাটার রোজগার বাড়লো না বাড়লো না? বাড়লো। আচ্ছা, মুড়ির দোকানদার, আমি প্রতিদিন তো খেতে পারতাম না ভালো মন্দ পোস্ত, আমার পোস্ত খেতে খুব ভালো লাগে, আমি প্রতিদিন পোস্ত খাবো এখন, কারণ আমি যদি পোস্তটা প্রতিদিন, কেন আমার তো 12 লাখ টাকার ইনকাম ট্যাক্স ফ্রি, আমার তো ট্যাক্স দিতে হচ্ছে না, তো আমি তো ওই টাকাটায় পোস্ত খাবো, মাছ খাবো, সবজি খাবো, ডাল খাবো, সব খাবো। তার মানে কি দাঁড়ালো? তার মানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সম্পর্কটা আরো নিবিড় হলো, আরো মার্কেট ইকোনমি জমে গেল, অর্থাৎ বাজার অর্থনীতি যেন জমজম করছে। এইটাই তো চেয়েছেন আমাদের ম্যাডাম ফিনান্স মিনিস্টার। বলুন। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক সময় নিয়ে নিলাম, অলরেডি আমরা 46 মিনিট পার করে ফেলেছি। 46 মিনিট, হ্যাঁ 46 মিনিট, হ্যাঁ প্রায় 47 মিনিট হয়ে গেল। তো অনেক সময় তুমি দিলে এবং অনেক বিস্তর ভাবে বললে বাজেট থেকে আমরা কি পেলাম এবং আমরা আগামী 5 বছর কোন দিকে যাব সেই দিশাটাও ঠিক করে দিয়েছেন আমাদের অর্থমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, সেই দিকেই আমাদেরকে নিয়ে যাবে আগামী 5 বছরে। তো যারা দর্শক রয়েছেন, দিবাকর বাবু, সরি টু ইন্টারাপ্ট ইউ, আমি আজকে বলছি, এই ইন্টারভিউটা আপনার একটা হিস্টোরিক ইন্টারভিউ হিসেবে রেকর্ড করে রাখুন। আমি ডক্টর সুব্রমণিয়াম স্বামীর কাছ থেকে ধার নিয়েই বলছি, ভবিষ্যৎ ভারতবর্ষ ইনকাম ট্যাক্স ফ্রি হতে চলেছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দাদা, জাগরণ বাংলা চ্যানেলে আসার জন্য, সময় দেওয়ার জন্য। এবং জাগরণ বাংলা চ্যানেলের সকল দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আমাদের আজকের পর্বটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্ব রাখে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাইকে ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন, আপনার দর্শক বন্ধুদেরকেও শুভরাত্রি। ধন্যবাদ। জয় হিন্দ, মাতারাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।